বিজয়ী তত্ত্ব, কিন্তু সেই বিজয়ী তত্ত্ব খুব অল্প সময়ের মধ্যে সবার উপলব্ধিতে এসেছিল যে এটা বাঙালি মানুষকে, বাঙালিদেরকে, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন নিয়ে আসবে না। এবং এ কারণেই, এবং আরেকটি বিষয় সামনে এসেছিল, সেটা হলো যে আজকে যদি সামনে এগোতে হয় তাহলে এই সাম্প্রদায়িকতাকে মোকাবেলা করে বিজয় তত্ত্বের যে মূল উপসর্গ, যে সাম্প্রদায়িকতা, সেই সাম্প্রদায়িকতাকে মোকাবেলা করেই আজকে আমাদেরকে সামনে বাড়তে হবে। এই কারণে আমরা লক্ষ্য করে দেখব যে বঙ্গবন্ধু তার রাজনীতির যাত্রা শুরুতেই তিনি একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার কথা ভেবেছিলেন এবং বলে এসেছিলেন। এবং তাই নয়, আমরা দেখি যখন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়, তার আত্মজীবনীতে আমরা দেখব যে তিনি কথা বলছিলেন যে আমি হয়তো মনে করেছিলাম যে হয়তো একটি অসাম্প্রদায়িক সংগঠন হবে, যাই হোক বাইরের বাস্তবতা হয়তো ভিন্ন, এবং সে কারণেই এটা আওয়ামী মুসলিম লীগ নাম দেওয়া হয়েছে, সুতরাং সেটা আমি মেনে নিয়ে অগ্রসর হচ্ছি। কিন্তু তিনি খেয়াল করে দেখবেন তার অসৎ আত্মজীবনের সব ক্ষেত্রেই তিনি কখনোই আওয়ামী মুসলিম লীগ শব্দটি উচ্চারণ করেননি, আওয়ামী লীগ শব্দটিকে উচ্চারণ করেছেন এবং কথা বলেছেন। অর্থাৎ তার রাজনীতির একটি ভিত্তিমূল ছিল অসাম্প্রদায়িকতা, এবং আরেকটি মূল ভিত্তিমূল ছিল গণতান্ত্রিক কেন্দ্র, এবং রাজনীতি তার মূল নির্ভর ছিল জনগণ। এবং তিনি যে কথা আমরা যদি খেয়াল করে দেখি, সেই 48-এর পর থেকে শুরু করে 48-এর যাত্রা শুরুতে তিনি যে বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হয়েছিলেন, তিনি হয়েছিলেন সেই 74 শ্রেণীর কর্মচারীদের আন্দোলনের প্রেক্ষিতে। এবং আমরা দেখব যে 21 দফায়, যুক্তফ্রন্টের 21 দফায় এবং আওয়ামী লীগের সেই সময়কার ঘোষণায় মূলগতভাবে সাধারণ মানুষের প্রশ্নটি, শোষণমুক্ত প্রশ্নটি, আমাদের দেশের সম্পদ এদেশের মানুষের ব্যবহারের প্রশ্নটি বারবার উঠে এসছে, একটা শোষণহীন সমাজের কথা বারবার উঠে এসছে। যদিও তিনি যে অর্থে আমরা সমাজতন্ত্র বুঝি, আমাদের পার্টি সমাজতন্ত্র বোঝে, সেই অর্থে তিনি সমাজতন্ত্রী বুঝেন নেই, অথবা সেই অর্থে তিনি অনুসরণ করতেন। কিন্তু আমরা যদি তার আত্মজীবনী দেখবো, তিনি সবসময় সমাজতন্ত্রের প্রতি অনুরাগ দেখিয়েছেন, যেটি আমরা দেখব তার নয়া চীনের ভ্রমণের সেই সংক্রান্ত বিষয়ে যখন তিনি লিখেছেন, তখন তার অনুরাগের ব্যাপারটি আমরা লক্ষ্য করব। এবং শেষ পর্যায়ে এসে যখন বাংলাদেশের লড়াই ক্রমাগত স্বায়ত্তশাসনের লড়াই থেকে স্বাধিকারের লড়াই, আত্মনিয়ন্ত্রণের লড়াই এবং স্বাধীনতার লড়াই উপনীত হলো, তখন যে ভিত্তিটি তার মধ্যে, যে রাষ্ট্রচিন্তা তার মধ্যে কাজ করেছে, সেই রাষ্ট্রচিন্তা ছিল একটি শোষণহীন সমাজের রাষ্ট্রচিন্তা, একটি বৈষম্যমূলক বৈষম্যহীন সমাজের রাষ্ট্রচিন্তা, এবং তার রাষ্ট্রচিন্তার মধ্যে ছিল অসাম্প্রদায়িকতা এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তার মূলগত আকর্ষণ ছিল। আমরা দেখবো আমাদের স্বাধীনতার ঘোষণায় 3টি কথা স্পষ্ট উচ্চারিত হয়েছিল: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। বঙ্গবন্ধু যখন দেশে ফিরে আসলেন, 10ই জানুয়ারির বক্তৃতা আমি উল্লেখ করতে পারি, তিনি এসে বললেন যে এই বাংলাদেশ আর কখনোই ধর্মের ভিত্তিতে রাজনীতি হবে না, এই বাংলাদেশ এখানে ধর্মীয় ভিত্তিক রাষ্ট্র হবে। যদিও তিনি ওই বক্তব্যে উল্লেখ করেছিলেন বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় মুসলিম রাষ্ট্র, বৃহত্তম মুসলিম রাষ্ট্র, কিন্তু ওই বক্তৃতায় তিনি স্পষ্ট হয়ে বলে দিয়েছিলেন যে ধর্মীয় ভিত্তিতে কোনো দেশ এদেশে প্রতিষ্ঠিত হবে না। এবং আমরা যে কথা, নিশ্চয়ই এখানে যে দুজন আলোচক আছেন, আমাদের কমরেড ফজলুল হোসেন বাদশা, তিনি তার মূল পত্রের বিষয়টাকে সামনে নিয়ে আসবেন, এবং মূলগত ভাবে আমরা যার বক্তব্য শোনার জন্য আগ্রহ অপেক্ষা করবো, ডক্টর সেরার হোসেন, যিনি বঙ্গবন্ধু চেয়ার, আপনার কি বলে ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর কেবল নন, তিনি ইতিহাসবিদ এবং একজন বিশিষ্ট বুদ্ধিজীবী। এই প্রসঙ্গে তার বঙ্গবন্ধু সম্পর্কিত তার বিশ্লেষণ, এটা আমাদের সবার কাছে হৃদয়গ্রাহী কেবল নয়, এটা সবার দৃষ্টিকে প্রসারিত করে। আজকে তিনি বঙ্গবন্ধু চার মূলনীতি সম্পর্কে বলবেন, এবং আমরা আজকে এটা লক্ষ্য করব যে আসলে সেই বঙ্গবন্ধু চার মূলনীতিতে আমরা রয়েছি কিনা। আমরা কিন্তু নেই। আজকে সেই ধর্মনিরপেক্ষতা সেখানে সংবিধানের যদিও পুনঃস্থাপিত হয়েছে, কিন্তু সাংঘর্ষিক যে বিধান, রাষ্ট্রধর্ম ইসলাম বর্তমান রয়ে গেছে। এবং কেবল তাই না, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো তাদের তৎপরতা অবাধে চালাতে যাচ্ছে।
আজকে ইউটিউব খুললে তাদের যে প্রচারণা এবং সাম্প্রদায়িক উস্কানি, এগুলো আমরা লক্ষ্য করবো। এখানে একটি বিষয় আমাদের বলা প্রয়োজন, এই যে সংবিধানে আমাদের ধর্মনিরপেক্ষতার প্রশ্নটি এসছে, এটি অনেকের ধারণা, এবং এই ধারণাটি প্রচারের মধ্যে দিয়ে একসময় ব্যাপকতা লাভ করেছিল যে ভারত থেকে সম্ভবত ভারতের সংবিধান থেকে আমরা নিয়ে এসেছি। এটা মোটেই তা নয়। ভারতের সংবিধানে বরঞ্চ এই ধর্মনিরপেক্ষতা যুক্ত হয়েছে 1976 সালের তাদের গৃহীত সংশোধনের পরে তারা এটাকে যুক্ত করেছে। বাংলাদেশে বঙ্গবন্ধু তার এই ধর্মনিরপেক্ষতা প্রশ্নটিকে সামনে নিয়ে এসছেন এবং সমাজতন্ত্রের প্রশ্নটিকেও সামনে নিয়ে এসছেন। আমরা লক্ষ্য করছি বঙ্গবন্ধু জন্ম শতবর্ষে বঙ্গবন্ধুর বিভিন্ন বক্তব্য, বক্তৃতা, ভাষণ প্রচারিত হচ্ছে। আমাদের সংসদেও আমরা মুজিব বর্ষ পালন করলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য মুজিব বর্ষের সেই যে পালনের সময় বঙ্গবন্ধু যে বক্তব্যটি প্রচারিত হলো, সেখান থেকে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই দুটি প্রস্তুতার যে কথাগুলো ছিল সেগুলো বাদ দিয়ে প্রচারিত হয়েছে। এবং আমাদের পার্টির সাধারণ সম্পাদক পার্লামেন্টে এই প্রশ্ন উত্থাপন করলো, আজ পর্যন্ত এর জবাব আমাদের কাছে আসেনি। যদিও একইভাবে ইতিহাস বিকৃতি, বক্তব্য বিকৃতির জন্য আমরা অন্যদেরকে দোষারোপ করি, কিন্তু যখন আমরা নিজেরাই আমাদের বিকৃতির দায়ে দুষ্ট হই, তখন আমরা এ ব্যাপারে নিশ্চুপ থাকি। আমি মনে করি আজকের আলোচনায় বঙ্গবন্ধুর 4 মূলনীতির বিষয়টি অনেক পরিষ্কার ভাবে আমাদের সামনে আসবে। আমি আজকের এই আলোচনা সভা পরিচালনার জন্য আমাদের পার্টির কামরুল্লাহ হাসানকে অনুরোধ করছি। আমি আশা করব যে আমাদের যারা শ্রোতা রয়েছেন তারা সবাই মনোযোগের সাথে কথাগুলো শুনবেন এবং বিশেষ করে কামরুল ফজল হোসেন ডক্টর সৈয়দ আলা হোসেনের বক্তব্যের মধ্য দিয়ে আমরা বঙ্গবন্ধুর দৃষ্টিতে তিনি 4 মূলনীতি কি বোঝাতে চেয়েছিলেন এবং সংবিধানে কি কি অর্থ এটা এসছে সেটা আমরা অনুধাবন করতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সঞ্চালক কমরেড কামরুল হাসানকে সভা শুরু করার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। কামরুল। ধন্যবাদ। আজকের এই মুক্তিযুদ্ধের চেতনা অসম্ভবের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নের আজকের এই আয়োজনের সভাপতি বন্ধুগণ, আমরা ঠিক 11টায় আমাদের আলোচনা শুরু করেছি। আমাদের এই আলোচনার আগে আমাদের শিল্পীদের এখানে গানগান কথা ছিল, আমরা অনুষ্ঠানের শেষ দিকে আমরা তাদের সঙ্গীত পরিবেশন করব। আমি এই পর্যায়ে আজকের এই আলোচনার মূল পত্র অর্থাৎ সূচনা বক্তব্য রাখার জন্য আমাদের পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড ফজলুল হোসেন বাদশাকে আমন্ত্রণ জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। পরে সভাপতি আমাদের পার্টির বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন, আমাদের আজকে এই অনুষ্ঠানের মূল প্রবন্ধ এবং আলোচনা করবেন আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, যিনি বঙ্গবন্ধু চেয়ার এবং ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে একজন দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসাবে কাজ করছেন এবং তার কাছ থেকে আমরা বঙ্গবন্ধুর 4 মূলনীতি সম্পর্কে অনেক বেশি বিষয় ব্যাখ্যা শুনব। আমি আমার আলোচনার সূত্রপাতের আগে বঙ্গবন্ধু যে 4 মূলনীতি আনলেন এবং এটা সংবিধানে যুক্ত করলেন এবং সংবিধানে যুক্ত করতে যে 4 মূলনীতির ব্যাখ্যা বঙ্গবন্ধু যে ভাষায় যে শব্দ ব্যবহার করে
এটাকে ব্যাখ্যা করলেন এদেশের মানুষের জন্য, সেই বিষয়গুলো চুম্বক আকারে আমি উপস্থাপন করব। কিন্তু আমরা এমন একটা সময় আজকে 4 মূলনীতি আলোচনা করছি, যে 4 মূলনীতি সম্পর্কে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমরা স্বাধীনতার মধ্যে দিয়ে বাংলাদেশের রাষ্ট্র গঠনের 4 স্তম্ভ পেয়েছি। তিনি এইভাবেই এই 4 মূলনীতিকে রেখেছিলেন এবং এই 4 স্তম্ভের কথা বলতে গিয়ে তার কথায়, তার ব্যাখ্যায়, তার দৃষ্টিভঙ্গিতে যিনি জাতির জনক, যিনি রাষ্ট্রের মানে এই রাষ্ট্রের জন্মের পিছনে যার ভূমিকা চালিকা শক্তি হিসেবে কাজ করেছিল, আজকে তারই হাতের তৈরি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, সরকারে রয়েছে, তার পার্লামেন্টে আমরা মুজিব বর্ষের শুরুতে বঙ্গবন্ধুর যে ভাষণ শুনলাম, সেই বঙ্গবন্ধুর ভাষণের মধ্যে 4 মূলনীতির মধ্যে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র কর্তন করা হলো। বঙ্গবন্ধুর ভাষণ সম্পাদনা করা, কাটছাঁট করা কারো অধিকার আছে কিনা? এটা তো ইতিহাস বিকৃতি। এটা বাংলাদেশ সৃষ্টির পিছনে যে দৃষ্টিভঙ্গি কাজ করেছিল বঙ্গবন্ধু, তারও পরিবর্তন। তাহলে আমরা বঙ্গবন্ধু বাংলাদেশ থেকে সরে আসছি কিনা? বঙ্গবন্ধু যে বাংলাদেশ চেয়েছিলেন সেই বাংলাদেশ থেকে আমরা সরে আসছি কিনা, এই প্রশ্ন আমাদের মনে জাগে। আমি পার্লামেন্টে একমাত্র মেয়ে সদস্য, যেখানে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। আমি একমাত্র সদস্য পার্লামেন্টে উঠে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে উপস্থিত ছিলেন, আমি মাননীয় স্পিকারকে বলেছিলাম যে এই যে বঙ্গবন্ধুর ভাষণ কর্তনের জন্য দায় কার? দায় যদি স্পিকার হয়ে থাকে, তাহলে একটি যথা উপযুক্ত ব্যাখ্যা আমাদের পার্লামেন্টে দিতে হবে। কিন্তু আমাদের পার্লামেন্টের কি দুরবস্থা! এই পার্লামেন্টের কাছে বঙ্গবন্ধুর মর্যাদা কতখানি নিচে নেমে গেছে যে তিনি এই সম্পর্কে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন বোধ করবেন না। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? এই প্রশ্ন আবার পার্লামেন্ট শুরু হলে আবার কি আমাকে উপস্থাপন করতে হবে? এটাই হলো এখন সময়ের প্রশ্ন। আমি কোন প্রেক্ষাপটে এসে বঙ্গবন্ধু 4 মূলনীতি প্রণয়ন করেছিলেন তার একটি সংক্ষিপ্ত বক্তব্য আমি লিখিত আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। বাংলাদেশের রাজনীতি ও তার গঠন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে তার গড়ে তুলতে মূল ভূমিকা রাখেন জাতির জনক বঙ্গবন্ধু। এটা একদিনে গড়ে উঠেছে বলে মনে করার কোনো কারণ নেই। 52 ভাষার দাবিতে লড়াই, যা আমাদের পরিচয় পাল্টিয়ে দিতে ভূমিকা রাখে। ধর্মভিত্তিক রাষ্ট্রের তৎকালীন বাংলার মানুষ ধর্মভিত্তিক পরিচয়ের পরিবর্তে নিজের প্রকৃত জাতিগত পরিচয় নিয়ে রুখে দাঁড়ায়। এই সূচনা থেকে 54 যুক্তফ্রন্টের নির্বাচন, সেই নির্বাচন দেশের মানুষের সামনে নতুন রাজনীতির গতিমুখের সূচনা ঘটায়, যা পাকিস্তানি ভাবধারা থেকে বেরিয়ে আসার শক্তিশালী সূচনা। সামরিক শাসন পরিস্থিতি সামলাতে জারি করা হয় মৌলিক গণতন্ত্র নামক আইন ব্যবস্থা সমাধান হিসেবে প্রয়োগ, যা কার্যকর হয় না। সংগ্রাম ধাপে ধাপে বিকশিত হয় এবং বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করে।
পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক অভিযোগগুলো প্রথম উচ্চারিত হয় 1955 সালে অনুষ্ঠিত অর্থনীতিবিদদের সম্মেলনে। তারা সুপারিশ করে যে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য দূর করতে হলে দুই অঞ্চলকে দুটি পৃথক ইউনিট হিসাবে গণ্য করে পৃথক দুটি অর্থনীতির প্রবর্তন করতে হবে। তৎকালীন প্রধান বিরোধী দল আওয়ামী লীগ দুই অর্থনীতি তত্ত্বের আলোকে পাকিস্তানকে অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে ঢেলে সাজানোর দাবি উপস্থাপন করে। 1954 সালে পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট সরকার ভেঙে দিয়ে গভর্নরের শাসন আরোপ করে। 58 থেকে 62 সাল পর্যন্ত সামরিক শাসন জারি ছিল। বস্তুত 6 দফা কর্মসূচির একটি শিথিল কনফেডারেশনের আওতায় পূর্ব বাংলার অর্থনৈতিক স্বাধীনতার দলিল। 6 দফা পূর্ব বাংলার জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। 1968 সালে জানুয়ারিতে পাকিস্তানিরা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে এক রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করে। যখন আগরতলা মামলার শুনানি চলছিল তখন 5 জানুয়ারি 1969 সালে দেশের প্রধান ছাত্র সংগঠন সমূহ 11 দফা কর্মসূচির ভিত্তিতে ছাত্র সংগ্রাম পরিষদ নামে আইয়ুব খানের দুঃশাসনের বিরুদ্ধে জোট গঠন করে। ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফা কর্মসূচি 6 দফার প্রতি পূর্ণাঙ্গ সমর্থন জানায়। এটা ছিল সংগ্রাম বিকশিত হওয়ার ক্ষেত্রে এক মৌলিক অগ্রযাত্রা। অতি শীঘ্রই এক তীব্র গণ আন্দোলনের জন্ম হয়। মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বঙ্গবন্ধুর কারামুক্ত করতে বলিষ্ঠ ভূমিকা রাখেন। 22 ফেব্রুয়ারি আন্দোলনের মুখে বঙ্গবন্ধু মুক্তি লাভ করেন। 1970 সালের 17 ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদের ও প্রাদেশিক পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 1970 এর নির্বাচনের ফলাফল পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিকট গ্রহণযোগ্য হয় না। 1971 সালে 25 মার্চ মধ্যরাতে পাকিস্তান সশস্ত্র বাহিনীর সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার বাসভবন থেকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। গ্রেফতারের আগে বঙ্গবন্ধু বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বলে ঘোষণা করেন এবং দেশবাসীর প্রতি সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের শাসন ও পরিচালনা চলেছে। 1971 সালের 10 এপ্রিলে মুজিবনগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রকে অনুসরণ করে 72 সালে বাংলাদেশের সংবিধান রচিত ও সেই বছরই 16 ডিসেম্বর থেকে তা কার্যকর করা হয়। আমাদের সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং সেখানে 4 মূলনীতি রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি ও দর্শন হিসেবে বিবেচিত হয়। সমগ্র সংগ্রামের সারসংক্ষেপ থেকে বঙ্গবন্ধু 4 মূলনীতিকে প্রতিষ্ঠিত করেছেন সংবিধানে। বঙ্গবন্ধু প্রত্যাবর্তনের পর 1972 সালের 10 এপ্রিল গণপরিষদে প্রথম দিনে সংবিধান রচনার জন্য সংবিধান খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে ভারত সহ বিশ্বের সকল সমাজতান্ত্রিক দেশ, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন এবং পৃথিবীর সকল প্রগতিশীল ও মানবতাবাদী সংগঠন সমূহ মুক্তিযুদ্ধকে সমর্থন করে। বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতি হচ্ছে বঙ্গবন্ধুর রাষ্ট্র দর্শন। সে কারণে 4 মূলনীতি
বঙ্গবন্ধু নিজেই সংবিধান গ্রহণের সময় বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। বঙ্গবন্ধু গণপরিষদে সংবিধান গ্রহণকালে বক্তব্যে বলেন, আমরা স্বাধীনতা পেয়েছি, এই সঙ্গে সঙ্গে চারটি স্তম্ভ স্মরণ করতে চাই। যে স্তম্ভকে সামনে রেখে আমাদের দেশে সংবিধান তৈরি করতে হবে। জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা। তিনি সেই সময় এই চার মূলনীতিকে মূর্ত আদর্শ হিসাবে উল্লেখ করেন। তিনি গণপরিষদে বলেন, আমি গণতন্ত্রে বিশ্বাসী, জনগণের ভোটের অধিকারে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি সমাজতন্ত্রে, সেখানে শোষণহীন সমাজ থাকবে। শোষক শ্রেণী আর কোনোদিন শোষণ করতে পারবে না। আর হবে ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। তিনি বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলে যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। রাজনৈতিক কারণে ধর্মকে ব্যবহার করতে পারবে না। রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মকে ব্যবহার চলবে না। বঙ্গবন্ধু বলেন, এই শাসনতন্ত্র শহীদের রক্তে লেখা। ভবিষ্যৎ বংশধররা যদি সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্ম নিরপেক্ষতার ভিত্তিতে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারেন, তাহলে আমার জীবন সার্থক হবে, শহীদের রক্তদান সার্থক হবে। সমাজতন্ত্রকে ব্যাখ্যা করে বঙ্গবন্ধু বলেন, এর অর্থ শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। তাই আমরা বলতে চাই যে বঙ্গবন্ধু ও চার মূলনীতি আমাদের রাষ্ট্রের দর্শনগত এক অভিন্ন সত্তা। চার মূলনীতিকে অস্বীকার করার অর্থ বঙ্গবন্ধুকে অস্বীকার করা ছাড়া আর কিছুই নয়। এটাই হচ্ছে মূল কথা। আমি আশা করি আমার পর বক্তব্য রাখবেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। তিনি আরো এই বিষয়কে বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবেন। সবাইকে ধন্যবাদ। আমি বঙ্গবন্ধুর প্রতি আমাদের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমরা শ্রদ্ধা জানিয়ে এবং তার আদর্শ এবং চার মূলনীতির প্রতি আমাদের যে অকুণ্ঠ সমর্থন আমরা করে যাচ্ছি, এটা আমাদের অব্যাহত থাকবে। এই প্রতিশ্রুতি ব্যাখ্যা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ কমরেড ফজলুল হোসেন বাদশা। বন্ধুগণ, আমাদের আজকের যে আয়োজনের আমাদের এই আলোচনার মূল প্রবন্ধ এখন আলোচনা করবেন আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক, ইউনিভার্সিটি অফ প্রফেশনাল বঙ্গবন্ধু চেয়ারের সম্মানিত চেয়ার অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আজকে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার একান্ত শ্রদ্ধাভাজন মাননীয় সাংসদ রাশেদ খান মেনন এবং এখানে উপস্থিত মাননীয় সাংসদ ফজলুল হোসেন বাদশা, সম্মানিত উপস্থিতি। আমি প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মেনন ভাই আমাকে বলেছিলেন যে এই বলার কথাগুলো লিখিত আকারে 4 দিন আগে পৌঁছে দিই, কিন্তু আমার মাত্রাতিরিক্ত ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়নি। আজকে আসবার আগে বসে লিখেছি আমি।
এই জন্য আর একটি কথা বাংলাদেশের পার্টিতে আমি আন্তরিকভাবে একেবারে অন্তরের ভেতর থেকে ধন্যবাদ দিচ্ছি যে তারা বঙ্গবন্ধু 4 মূলনীতিকে স্মরণে রেখেছে, আর তো কাউকে দেখিনি। এবং আজকে যেমন এখানে আওয়ামী লীগের কাউকে দিচ্ছে, অথচ এটা তো তাদেরই সম্পত্তি ছিল। এই সম্পত্তি ভোগ তারা করছে, সম্পত্তি থেকে যা কিছু লেবার নিয়ে নিচ্ছে, কিন্তু এই সম্পত্তি যিনি দিয়ে গেছেন তাকে স্মরণ করা হচ্ছে না, তাকে পুঁজি করে ব্যবসা করছে। তো যাকে আমি আমার কথাগুলো শুরু করি, আমি অকপট সত্য উচ্চারণে সবসময় নিঃসঙ্গ এবং নির্ভীত, সেই ভাবেই আজকে এই আলোচনাটাকে আমি সাজিয়েছি। একটু দীর্ঘ, আশা করি আপনারা ধৈর্য হারাবেন না, কারণ এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কৃতার্থ বোধ করছি যে মেনন ভাই যখন আমাকে নির্দেশ দিলেন এই বিষয়ে একটু কথা বলবার, তো নির্দেশটি মেনেই যতটুকু সম্ভব ওই গান্ধিক হবার চেষ্টা করেছি। রাষ্ট্রের মূলনীতি থাকতে পারে বা সুনির্দিষ্ট 4টি মূলনীতি, 4 স্তম্ভের রাষ্ট্র কাঠামো ধারণ করতে পারে, এমন একটি ব্যাপার বাস্তবায়িত করে বাংলাদেশ 1972-এ সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। 4টি মূলনীতি যে শুধু বাচনিক উচ্চারণে বিরাজ করেছিল তা নয়, 72-এ প্রণীত সংবিধানেও বিধৃত ছিল। অর্থাৎ 4 মূলনীতি রাষ্ট্রের সঙ্গে জড়িয়ে গিয়েছে। ফলে রাষ্ট্রটি শুধু স্বাধীন মানুষের আবাস নয়, বরং হয়েছিল নীতি ও আদর্শ ভিত্তিক একটি ভূখণ্ড। বাংলাদেশ যে আদর্শ ভিত্তিক রাষ্ট্র হবে তা পূর্ব নির্ধারিত ছিল রাষ্ট্রটির জন্মের ইতিহাসে। পাকিস্তানের বিরুদ্ধে প্রায় 2.5 দশকের লাগাতার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পেছনে যে সুস্পষ্ট নীতি ও আদর্শ ক্রিয়াশীল ছিল বলেই স্বাধীন বাংলাদেশে অভিযাত্রা শুরু হয়েছিল নীতি ও আদর্শকে পুঁজি। এমন আদর্শিক বাংলাদেশ প্রসঙ্গে দুটো কথা বিবেচনায় রাখা উচিত। এক, বাংলাদেশের 1000 বছরের ইতিহাসে যে আদর্শিক ঐতিহ্য নির্মাণ করেছে তারই বহিঃপ্রকাশ ঘটেছিল সূচনা লগ্নে বাংলাদেশের রাষ্ট্রটির মধ্যে। প্রাচীন বাংলার পাল আমল 750 থেকে 1161 ছিল এক উজ্জ্বল অধ্যায়। বৌদ্ধ পাল রাজারা বৌদ্ধ ধর্মকে রাজধর্ম করেননি, ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত তৈরি করে রাজকোষের অর্থে হিন্দু প্রজাদের জন্য মন্দির গড়ে দিয়েছিলেন। এমন ধর্মীয় সহিষ্ণুতা বিদ্যমান ছিল স্বাধীন সুলতানি আমলের 1336 থেকে 1576। নইলে কি আর 14 শতকের চারণ কবি চণ্ডীদাস বলতে পারতেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এমনকি 18-19 শতকে লালন উপনিবেশ আমলেও বলতে পেরেছিলেন, নানান বরণ গাভীরে একই বরণ দুধ, জগৎ ধর্মিয়া দেখিলাম একই মায়ের। আসলে বাংলার ঐতিহ্যিক পাঠাতনে আছে মানববাদ ও বিশ্ব জটিলতা। অবশ্য পাল আমলের পরে এসেছিল কট্টর হিন্দু সেন আমল 1161 থেকে 1204। উগ্রতা ও মানব পীড়নের হাতিয়ার হয়েছিল ধর্ম। দীনেশ চন্দ্র সেন তার বৃহৎ বঙ্গ বইতে এই আমলকে অন্ধকার বলতে বাধ্য হয়েছিল। সুতরাং বাংলার ঐতিহ্যে
আলো আর আঁধার দুটোই আছে, তবে আলো আছে বেশি। সুদূর বাংলাদেশ পাল সুলতানি আমলের আলোর সম্ভাবনা মুক্ত করেছিল ৭৫ থেকে ৯৬ এবং ২০০১ থেকে ৬ বাংলাদেশ সেন আমলের আধারকে ফিরিয়ে এনেছিল। সাম্প্রতিক বাংলাদেশ যেন অনেকটা আলো আঁধারের মঞ্চ। আলো আছে কিন্তু আধার যেন আলোকে পরাভূত করতে চায়। তবে এটা ঠিক যে শুরুর বাংলাদেশ আলোর দেশাদি ছিল। ২, বঙ্গবন্ধু বাংলার ইতিহাস ঐতিহ্যের আলোর প্রতিনিধি ছিল। বাংলা ও বাঙালি লগ্ন মানুষটি বাংলার শাশ্বত মানববাদ ও বিশ্ব জনীনতা আত্মস্থ করে তার রাজনৈতিক মতাদর্শ নির্মাণ করেছিলেন। পাকিস্তানি কারাগারের বন্দিত্ব থেকে মুক্ত হয়ে 10ই জানুয়ারি 1971 10ই জানুয়ারি 1972 রেসকোর্স ময়দানে বলেছিলেন, উদ্ধৃতি, ফাঁসির মঞ্চে যাবার সময় বলবো আমি বাঙালি, বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ, বাংলার মাটি আমার স্থান। উদ্ধৃতি শেষ। কারাগারের রোজনাম চায় সুবিধার নিনাদিত কণ্ঠস্বর। উদ্ধৃতি, একজন মানুষ হিসেবে আমি গোটা মানব জাতি নিয়ে চিন্তিত। একজন বাঙালি হিসেবে বাঙালিত্বের সাথে সম্পৃক্ত সবকিছুই আমাকে গভীরভাবে ভাবায়। আমার এই নিরন্তর সম্পৃক্ততার পেছনে রয়েছে ভালোবাসা, অক্ষয় ভালোবাসা। এই ভালোবাসা আবার রাজনীতি ও অস্তিত্বকে অর্থবহ করে তোলে। উদ্ধৃতি শেষ। আলজিয়ার্স ৪র্থ নিরপেক্ষ সম্মেলন ৫ থেকে ৯ সেপ্টেম্বর ১৯৭৩। তার দরিয়া কাঁপানো উচ্চারণ ছিল বঙ্গবন্ধুর উচ্চারণ। উদ্ধৃতি, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। এই উদ্ধৃতিটি আমি অসংখ্যবার ব্যবহার করেছি এবং করব আজীবন যতদিন বেঁচে আছি, কারণ এই সত্যি দুনিয়া কাঁপানো। যে মানুষ চার মূলনীতি তার দেশে সংবিধানে উত্তীর্ণ করতে পারেন, তার মনের মানচিত্র ছিল এমনই। এমন মন না থাকলে এমন নীতি ধারণা হতে পারে না। বিশ্বের তাবৎ অযান্ত্রিক ঘটনাগুলো মানবীয়, আর মানবীয় সব কাজের উৎস তার মন। তাই মনের জানালা খুলে ভেতরে উঁকি না দিলে ঘটনার মর্মার্থ তাৎপর্য অনুভূত হয়। তাই ইতিহাস দার্শনিক হেগেল এর দৃষ্টিতে all historical facts are psychological। যে বঙ্গবন্ধু থেকে রাষ্ট্রের মূলনীতির উচ্চারণ, সে বঙ্গবন্ধুর মনের জানালা খুলে দেয় উপযুক্ত উক্তি করে। ঠিক এই কারণে মার্কিন জীবনীকার বিল অ্যাডলার বলেন, nothing describes a person better than his words। বঙ্গবন্ধুকে চিনতে হয় তার কথা দিয়ে, যেমন সব মানুষকে চিনতে হয় তাদের কথা দিয়ে। চার মূলনীতির প্রেক্ষাপটের কথায় আসা যায়। এখন 10 এপ্রিল 1972 মুজিবনগর সরকার ঘোষণা করে স্বাধীনতার ঘোষণাপত্র, যার মুসাফিদা করেছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, আর যেখানে মুক্তিযুদ্ধের অভিলক্ষ্য হিসাবে উল্লেখ করা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, যার কোনটি আজও বাংলাদেশে উপস্থিত হয়নি। মনে হয় এই তিনটি অভিলক্ষ্য সংবিধানে অঙ্গীভূত হওয়া উচিত ছিল। অবশ্য ৭২-এর সংবিধান পাঠে
ধারণা দেয় যে তিনটি দিক নির্দেশনার বিস্তারণ ঘটেছে নানা ধারায়। তবু মনে হয় এমন অবিলক্ষে সুস্পষ্ট উল্লেখ কাম্য ছিল। উপরন্তু এটা বলা সঙ্গত যে ঘোষণাটি নির্মীয়মান বাংলাদেশের আদর্শিক বৈশিষ্ট্যের আভাস ছিল। বঙ্গবন্ধুর 10 জানুয়ারির ভাষণটি ছিল স্বাধীন বাংলাদেশ নির্মাণের পথনির্দেশ বা রোড ম্যাপ। এ ভাষণে ছিল মন্ত্রিত উচ্চারণের বজ্র কণ্ঠ উচ্চতি। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, যার ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। বাংলাদেশের ভিত্তি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা অর্থনীতি। শুধু বন্ধনী 2019-এর 10ই জানুয়ারি তথ্য মন্ত্রণালয় সব পত্রিকায় ক্রয়পত্র ছেপেছিল। তার খুব ভালো একটি কাজ করেছিল, বঙ্গবন্ধুর 10 জানুয়ারির ভাষণ ছেপে দিয়েছিল। আমার বাড়িতে 9-10টি কাগজ আসে, সবগুলো কাগজে তন্ন তন্ন করে খুঁজেছি, এই ভাষণের কোথাও এই বাক্যটি নাই। অথচ আমি নিজে উপস্থিত থেকে এই ভাষণ শুনেছি। আমার অজস্র লেখা ইংরেজি বাংলায় এই কথাগুলো উদ্ধৃত করেছি। সরকার সচেতন ভাবে উদ্দেশ্যমূলক ভাবে এই ভাষণটি বলে রাখে, বঙ্গবন্ধুর ভাষণ সম্পাদনা বা মুছে ফেলবার অধিকার এই বাংলাদেশের কারণ নাই। সরকার সেই কাজ খুব কষ্ট পেয়েছি, কিন্তু কেন এই কাজটি করা হলো আমার নিজস্ব একটা ব্যাখ্যা আছে, যার সঙ্গে আপনারা একমত হবেন না। সেটি হচ্ছে, এখন তো সংবিধানে রাষ্ট্র ধর্ম আছে। বঙ্গবন্ধু তো বলেই দিয়েছিলেন ধর্মভিত্তিক হবে না, তো সরকারের তো অসুবিধা হবে, তাদের বাক্যটি ছেড়ে দেওয়া হয়েছে। আরো কথা আছে, কিছুক্ষণ আগে আমাদের সব বাড়িতে বসেছেন বাদশাহ মাননীয় সাংসদ যা বললেন সে সম্পর্কে আমার কথা আছে। আর 12ই অক্টোবর 1972 বাংলাদেশ গণপরিষদে তিনি বললেন, আমাদের আদর্শ পরিষ্কার হয়ে রয়েছে। এখন অবশ্য সবকিছু পরিষ্কার। এই পরিষ্কার আদর্শের ভিত্তিতে বাংলাদেশ স্বাধীন এবং সে আদর্শের ভিত্তিতে দেশ চলবে। জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদ চলবে বাংলাদেশ। বাংলার কৃষ্টি, বাংলার ঐতিহ্য, বাংলার আকাশ বাতাস, বাঙালির রক্ত দিয়ে বাংলার জাতীয়তাবাদ। উল্লেখ্য 10 জানুয়ারির ভাষণে বলা হয়েছিল 3টি নীতির কথা, যার পুনরুক্তি ভাষণে করে বঙ্গবন্ধু বললেন, এই 4টি আদর্শের ভিত্তিতে বাংলার শাসনতন্ত্র তৈরি হবে। এটা জনগণ চায়, জনগণ এটা বিশ্বাস করে, জনগণ এই জন্য সংগ্রাম করেছে, লক্ষ লক্ষ লোক এই জন্য জীবন দিয়েছে। এই আদর্শ নিয়ে বাংলার নতুন সমাজ গড়ে উঠবে, সোনার বাংলা গড়ে উঠবে। সোনার মানুষ ছাড়া সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়। উদ্ধৃতি শেষ। লক্ষণীয় গণ আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত করে বঙ্গবন্ধু তার আদর্শিক উচ্চারণ করেছিলেন। গণসম্পৃক্ততা না থাকলে, গণমানুষ আত্মস্থ না করলে জননেতা হওয়া যায় না। 4 নভেম্বর গণপরিষদের সংবিধানের চূড়ান্ত খসড়া উপস্থাপিত হলে জাতীয়তাবাদ সহ মৌলিক 4 নীতি নির্দিষ্ট করা হয়। বঙ্গবন্ধু সেদিন 12ই অক্টোবরের ভাষণের মতো 4 নীতি ব্যাখ্যা করেছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য আরবি শব্দ মুজিব মানে ব্যাখ্যাকারী। তিনি আজীবন বাঙালির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ ব্যাখ্যা করেছেন। শুধু বলবেন 2016 এপ্রিল মাসের মুদ্রিত সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি শিরোনামে 8 ধারায় বলা হলো, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা এই নীতিসমূহ
এবং তৎসহ এই নীতি সমূহ হইতে উদ্ভূত এই ভাবে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূল নীতি বলিয়া পরিগণিত হইবে। ৮.২ ধারায় বলা হলো, এই ভাগে বর্ণিত নীতি সমূহ বাংলাদেশ পরিচালনার মূল সূত্র হইবে। আইন প্রণয়নকালে রাষ্ট্র তাহা প্রয়োগ করিবেন। এই সংবিধান ও বাংলাদেশের অন্যান্য আইনের ব্যাখ্যাদানের ক্ষেত্রে তাহা নির্দেশ হইবে এবং তাহা রাষ্ট্র ও নাগরিকদের কার্যের ভিত্তি হইবে। তবে এই সকল নীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। লক্ষণীয় মূলনীতি সমূহকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডে অগ্রগণ্য করেও তার কোনো আইনি ভিত্তি দেওয়া হয়নি। কাজটি বাস্তব ও দূরদর্শী ছিল। আইনি ভিত্তি থাকলে বিস্তর মামলা মোকদ্দমার আশঙ্কা থাকত। এবার আসা যাক ৪ মূলনীতির বিশদ আলোচনায়। প্রথমে আলোচনা করছি জাতীয়তাবাদ। সংবিধানের ৯ ধারায় বলা আছে, উদ্ধৃতি, ভাষাগত ও সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধ ও সংকল্পবদ্ধ হইয়া সংগ্রাম করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন করিয়াছেন, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হইবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। উদ্ধৃতি শেষ। ১২ অক্টোবর ও ৪ নভেম্বর বঙ্গবন্ধু দুদফায় গণপরিষদের ৪ মূলনীতি ব্যাখ্যা করেছিলেন। তবে দ্বিতীয়বার আরো বিশদ জাতীয়তাবাদ নিয়ে তার বক্তব্য ছিল, উদ্ধৃতি, জাতীয়তাবাদের ভিত্তিতে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল চরম মরণ সংগ্রামে। জাতীয়তাবাদ না হলে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। আমরা জাতীয়তাবাদে বিশ্বাস করি। জাতীয়তাবাদের অনেক সংজ্ঞা আছে, অনেক ঋষি, অনেক মনীষী, অনেক বুদ্ধিজীবী, অনেক শিক্ষাবিদ এ সম্পর্কে অনেক রকম সংজ্ঞা দিয়েছেন। আমি শুধু বলতে পারি, আমি বাংলাদেশের মানুষ, আমি বাংলা একটি জাতি। আবার এই যে জাতীয়তাবাদ সে সম্পর্কে আমি একটা কথা বলতে চাই। ভাষাই বলুন, শিক্ষাই বলুন, সভ্যতাই বলুন, আর কৃষি বলুন, সকল কিছুর সঙ্গে একটা জিনিস রয়েছে, সেটা হলো অনুভূতি। এই অনুভূতি যদি না থাকে তাহলে কোন জাতি বড় হতে পারে না এবং জাতীয়তাবাদ আসতে পারে না। অনেক জাতি দুনিয়ায় আছে যারা বিভিন্ন ভাষাবলম্বী হয়েও এক জাতি হয়েছে। অনেক দেশ আছে একই ভাষা, একই ধর্ম, একই সবকিছু নিয়ে বিভিন্ন জাতি গড়ে উঠেছে। তারা এক জাতিতে পরিণত হতে পারে না। জাতীয়তাবাদ নির্ভর করে অনুভূতির উপর। লক্ষণীয় বঙ্গবন্ধুর বক্তব্য ছিল দুটো। এক, বাঙালি জাতীয়তাবাদ বাঙালির সংগ্রামের চালিকা শক্তি ছিল। তাই জাতীয়তাবাদের ভিত্তিতেই স্বাধীনতা পরবর্তীকালে বাঙালির ঐক্য সংহতি ধরে রাখতে হবে। সুতরাং মূলনীতি হিসাবে জাতীয়তাবাদের সাংবিধানিক স্বীকৃতি। ২, জাতীয়তাবাদ সংক্রান্ত বিশাল বয়ানের নির্যাস তুলে এনেছেন বঙ্গবন্ধু যখন তিনি বলেন জাতীয়তাবাদ নির্ভর করে অনুভূতির উপর। এই জন্য বেনেডিক্ট অ্যান্ডারসন জাতীয়তাবাদী মানুষকে বলেছেন ইমাজিনড কমিউনিটি, কল্পিত জনগোষ্ঠী। বঙ্গবন্ধু যে জাতীয়তাবাদ ধারণ ও লালন করেছিলেন তা ছিল অন্তর্ভুক্তিমূলক, ইনক্লুসিভ, আর তাতে ছিল না কোনো বিদেশি বৈরিতা, xenophobic, এবং তা ছিল আন্তর্জাতিকতাবাদের পাঠাতন। নইলে কেন তিনি বলবেন, এই যে একটু আগে বলেছিলাম, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে।
অবশ্য বাঙালি জাতীয়তাবাদের উপর অতি উৎসাহী এবং মাত্রাতিরিক্ত গুরুত্ব আরোপ করার ফলে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র জাতিগোষ্ঠী ভুল বার্তা পেয়েছিল। রক্ত ঝরেছিল প্রায় 2.5 দশক। 2 ডিসেম্বর 1997 শান্তি সমঝোতা, এখানে শান্তি চুক্তি বলেছেন পত্রিকায় যারা কাজ করেন, ইংরেজিতে আছে অ্যাকর্ড। অ্যাকর্ডের বাংলা চুক্তি নয়, সমঝোতা। আর চুক্তি হয় দুটো রাষ্ট্রের মধ্যে, একটি গোষ্ঠীর সঙ্গে রাষ্ট্রের, এটা একটা চুক্তি হবে না। তো মোটামুটি শান্তি এনেছে ওই শান্তি সমঝোতা, তবে যথার্থ শান্তি এখনো সুদূর করা। অন্যদিকে জিয়াউর রহমান বাঙালি জাতীয়তাবাদ ঘটিয়ে প্রবর্তন করলেন বাংলাদেশি জাতীয়তাবাদ নামে উদ্ভব এক ব্যাপার। তার হয়তো জানা ছিল না জাতীয়তাবাদ রাতারাতি তৈরি করা যায় না। জাতীয়তাবাদের বিবর্তন হয় যুগ যুগ ধরে। জাতিসত্তার প্রশ্নে আমরা বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, আমি আবার করছি, জাতীয়তাবাদের বিবর্তন হয় যুগ যুগ ধরে। জাতিসত্তার প্রশ্নে আমরা বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, কিন্তু নাগরিক হিসেবে বাংলাদেশী। নাগরিকত্ব জাতীয়তাবাদ সমর্থক নয়, কিন্তু জাতীয়তাবাদ প্রশ্নে দেশে বাঙালি ও বাংলাদেশি বিভাজন আছে। কাজে উদ্ধৃত করতে হয় কে আর মিনাবু বই ন্যাশনালিজম। বইটি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার খুব প্রিয় ছিল। ছোট্ট একটু পেলিক্যান সংস্করণের বই, কিন্তু ওই বইতে জাতীয়তাবাদ সংক্রান্ত সব কিছু লেখা আছে। কাজে বইটি যথেচ্ছের মতো রাখি। তিনি বলেছেন, ন্যাশনালিজম begins like a fairy tale, ends like Frankenstein's monster. জাতীয়তাবাদের শুরু হয় রূপকথার মতো, সমাপ্তি হয় ফ্র্যাঙ্কেনস্টাইনের দানবের মতো। এমন উক্তির প্রকৃষ্ট উদাহরণ তো বাংলাদেশ। এবার শুধু বদলে আসি সমাজতন্ত্র সম্পর্কে আমার কথা। 72-এর সংবিধানের 10 ধারায় বলা হলো, উদ্ধৃতি, মানুষের উপর মানুষের শোষণ হইতে মুক্ত, ন্যায়ালু ও সাম্যবাদী সমাজ লাভ নিশ্চিত করিবার উদ্দেশ্যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হইবে। 72-এর 4 নভেম্বর বঙ্গবন্ধু গণপরিষদে বিস্তৃত পরিসরে তার সমাজতন্ত্র ব্যাখ্যা করে বলেন, উদ্ধৃতি, আমরা সমাজতন্ত্রে বিশ্বাস করি। সমাজতন্ত্র গাছের ফল না, অমনি চেখে খাওয়া যায় না। সমাজতন্ত্র বুঝতে হলে অনেক দিনের প্রয়োজন, অনেক পথ অতিক্রম করতে হয়। সেই পথ বন্ধুর। আমাদের সমাজতন্ত্রের মানে শোষণহীন সমাজ। সমাজতন্ত্র আমরা দুনিয়া থেকে আহ্লাদ করে আনতে চাই না। এক এক দেশ এক এক পন্থায় সমাজতন্ত্রের দিকে এগিয়ে চলেছে। সমাজতন্ত্রের মূল কথা হলো শোষণহীন সমাজ। সেই দেশে কি ক্লাইমেট, কি ধরনের অবস্থা, কি ধরনের মনোভাব, কি ধরনের আর্থিক অবস্থা, সবকিছু বিবেচনা করে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হয় সমাজতন্ত্রের দিকে, এবং তা আজকে স্বীকৃত। রাশিয়া যে পন্থা অবলম্বন করেছে চিন্তা করে নাই। রাশিয়ার পাশে বাস করে যুগোস্লাভিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, তাদের দেশের এনভায়রনমেন্ট নিয়ে, তাদের জাতির ব্যাকগ্রাউন্ড নিয়ে সমাজতন্ত্রের অন্য পথে এসেছে। মধ্যপ্রাচ্যে যা, ইরাক একদিকে এগিয়ে চলেছে, আবার মিশর অন্যদিকে। বিদেশ থেকে হাওলাত করে এনে কোনোদিন সমাজতন্ত্র হয় না। আবার বলছি, বিদেশ থেকে হাওলাত করে এনে কোনোদিন সমাজতন্ত্র হয় না। তা যারা করেছেন তারা কোনোদিন সমাজতন্ত্র করতে পারেন না, কারণ লাইন কমা সেমিকোলন পড়ে সমাজতন্ত্র হয় না, যেমন আন্দোলন হয় না। সেই জন্য দেশের এনভায়রনমেন্ট,
দেশের মানুষের অবস্থা, তাদের মনোবৃত্তি, তাদের কাস্টম, তাদের আর্থিক অবস্থা, তাদের মনোভাব সবকিছু দেখে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। একদিনে সমাজতন্ত্র হয় না। একই ভাষণে তিনি বলেছিলেন, একটু সামনে এগিয়ে, শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করতে চায়, ক্লাসলেস সোসাইটি প্রতিষ্ঠা করতে চায়। উপযুক্ত দীর্ঘ উদ্ধৃতিতে বঙ্গবন্ধুর সমাজতন্ত্র ভাবনা স্বব্যাখ্যাত এবং জ্ঞাত স্পষ্ট যে অবদ্ধ বা দুর্বোধ্য কিছুই নেই, তবে বক্তব্যটি সারাৎসার অনুধাবন করার লক্ষ্যে কিছু চুম্বক মন্তব্য প্রাসঙ্গিক। প্রথমত, বঙ্গবন্ধুর বিবেচনায় সমাজতন্ত্র মানে ছিল শোষণহীন সমাজ। সামগ্রিক বিবেচনায় বলতে হয় সমাজতন্ত্রের এর চেয়ে সহজ ও সংক্ষিপ্ত সংজ্ঞা আর হয় না। তিনি এক সময় বলেছিলেন, আমি কমিউনিস্ট নই, কিন্তু সমাজতন্ত্রে বিশ্বাস করি। পুঁজিবাদ শোষণের হাতিয়ার। সে কারণেই তিনি ওই আলজিয়ার্সে যা বলেছেন সেটাই উদ্ধৃত করেছেন। বিশ্ব ব্যবস্থার যথার্থ মূল্যায়ন ছিল আলজিয়ার্স মন্তব্য, যা সনাতনী পুঁজিবাদের প্রতি একটি সরাসরি চ্যালেঞ্জ। দ্বিতীয়ত, তাত্ত্বিকতা ও তাত্ত্বিক বিভ্রান্তি যে বাস্তব পরিস্থিতির সঙ্গে যায় না, সে সম্পর্কে মাঠঘাটের রাজনীতি বঙ্গবন্ধুর অভিজ্ঞতা সংজাত উপলব্ধ সত্য ছিল এবং সেই কারণেই বাম নেতাদের, যাদের প্রতি তার অপরিসীম শ্রদ্ধার ভালোবাসা ছিল, সতর্ক করে অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, উদ্ধৃতি, জনসাধারণ চলছে পায়ে হেঁটে, আর আপনারা আদর্শ নিয়ে উড়োজাহাজে চলছেন। জনসাধারণ আপনাদের কথা বুঝতেও পারবে না আর সাথেও চলবে না। যতটুকু হজম করতে পারে ততটুকু জনসাধারণের কাছে পেশ করা উচিত। শেষ। বলা বাহুল্য, বঙ্গবন্ধু লোকানুবর্তী কিন্তু লোকরঞ্জক নন, রাজনীতির কথা বলেছেন, আর আমজনতা হজমযোগ্য সমাজতন্ত্র হিসেবে শোষণ মুক্তির কথা বলেছেন। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে সমাজতন্ত্র উড়িয়ে দিয়েছিলেন, সেটাই তার পক্ষে স্বাভাবিক ছিল। 2011-তে 15তম সংশোধনীতে রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে সমাজতন্ত্রের প্রত্যাবর্তন ঘটেছে, কিন্তু সমাজতন্ত্র এখন যেন কাজী গরু, খাতায় আছে গোয়ালে নাই। সংবিধানে আছে, বাস্তবে নাই। বাংলাদেশ এখন পূর্ণ পুঁজিবাদী দেশ। তাজউদ্দিনের বাজেটে দর্শন ছিল, তারপর থেকে আজ পর্যন্ত বাজেট দর্শনহীন। আমলাতান্ত্রিক আয় ব্যয়ের হিসাব মাত্র। ব্যবসায়ী অর্থমন্ত্রী হলে এমন পরিস্থিতি অনিবার্য। তাদের সাংবিধানিক সমাজতন্ত্র বাস্তবের সঙ্গে সংঘর্ষী। সংবিধান লঙ্ঘিত হচ্ছে কিনা তাও বিবেচ্য। তৃতীয়ত, বঙ্গবন্ধু সমাজতন্ত্রকে দীর্ঘ নিরন্তর প্রক্রিয়ার ফল হিসেবে বর্ণনা করেছেন, যা ইতিহাসের সত্য। লেনিন 1917-তে ওয়ার্ল্ড ক্যাপিটালিজম চালু করে 1921-এ নিউ ইকোনমিক পলিসি তৈরি করে কৌশলগত পশ্চাদপসরণ করেছিলেন। চালু হয়েছিল মিশ্র অর্থনীতি। 1928 পর্যন্ত চালু থাকা নতুন নীতি সোভিয়েত ইউনিয়নকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল, আর সে বছরই সমাজতন্ত্রের পথে ফেরা সম্ভব হয়েছিল। চতুর্থত, বঙ্গবন্ধু দেশীয় ঐতিহ্য পরিস্থিতির সঙ্গে যায় এমন সমাজতন্ত্রের প্রবক্তা ছিলেন, যেমন জুলিয়াস নাইয়েরেরি 1967 ফেব্রুয়ারি আরুসা ঘোষণার মাধ্যমে আফ্রিকীয় সমাজতন্ত্রের পথ প্রদর্শক হয়েছিল। পঞ্চমত, লেনিনের মতো বঙ্গবন্ধু
বিলম্বিত বোধোদয়ের কারণে বাংলাদেশের গতিমুখ ফিরিয়ে বাকশাল ব্যবস্থা প্রবর্তন করেছিল 1975-এর জানুয়ারিতে, যা ছিল সাময়িক এবং অনাকাঙ্ক্ষিত। নিউ ইকোনমিক পলিসিও ছিল সাময়িক এবং অনাকাঙ্ক্ষিত, কিন্তু যা পরিণতি পেয়েছিল বলে সমাজতন্ত্রের উত্তরণ সম্ভব হয়েছিল। অপরদিকে বাকশালের প্রভাবটা ও পদ্ধতি 75-এর 15 আগস্টের শোকাবহ ঘটনার ফলে ছিল ক্ষণস্থায়ী। কাজে বাকশাল নিয়ে চূড়ান্ত মন্তব্য অসম্ভব। বঙ্গবন্ধু বাকশালকে দ্বিতীয় বিপ্লব বলেছিলেন, অর্থাৎ 71-কে প্রথম বিপ্লব ধরে নিয়ে, কিন্তু সম্ভাবনা থাকা সত্ত্বেও 71-এর বিপ্লব ছিল না, 71 বিপ্লব ছিল না। তবে বাকশাল বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তনের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার ইঙ্গিতবাহী ছিল। বাকশাল সমাজতান্ত্রিক ছিল কিনা তাদের বিস্তর তাত্ত্বিক আলোচনার দরকার ছিল। তবে এটা ঠিক যে বাকশাল কোনো দল ছিল না, ছিল পরিস্থিতির প্রয়োজনে একটি অভিন্ন জাতীয় মঞ্চ। সত্যি মন্ডলী, এবার গণতন্ত্র নিয়ে কিছু কথা বলি। সংবিধানের 11 ধারায় বলা আছে, প্রজাতন্ত্র হইলে একটি গণতন্ত্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতা নিশ্চয় থাকিবে, মানব সত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধা নিশ্চিত হইবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। আবার পড়ি, জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হইবে। বাস্তবের সঙ্গে মেনে নেবে। 72-এর 4 নভেম্বর বঙ্গবন্ধু গণপরিষদে বাংলাদেশে গণতন্ত্রের চারিত্র সম্পর্কে বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র সেই গণতন্ত্র যা সাধারণ মানুষের কল্যাণ সাধন করে থাকে। মানুষের ধারণা গণতন্ত্র যেসব দেশে চলেছে, দেখা যায় সেসব দেশে গণতন্ত্র পুঁজিপতিদের প্রোটেকশন দেওয়ার জন্য কাজ করে এবং সেখানে শোষকদের রক্ষা করার জন্য গণতন্ত্র ব্যবহার করা হয়। সেই গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। আমরা চাই শোষিতের গণতন্ত্র, এবং সেই শোষিতের গণতন্ত্রের অর্থ হলো আমার দেশে গণতন্ত্রের বিধিবিধি আছে, তাতে যেসব প্রভিশন করা আছে, যাতে এই দেশের দুঃখী মানুষ প্রোটেকশন পায়, তার জন্য বন্দোবস্ত আছে। ওই শোষকরা যাতে প্রোটেকশন পায় তার ব্যবস্থা নাই। সেই জন্য আমাদের গণতন্ত্রের সঙ্গে অন্যের গণতন্ত্রের পার্থক্য আছে। গণতন্ত্র সম্পর্কে বঙ্গবন্ধুর যে ব্যাখ্যা পাওয়া যায় সে সম্পর্কে মন্তব্য প্রাসঙ্গিক। এক, সংবাদ অনুযায়ী গণতন্ত্র শোষিতের গণতন্ত্র, অর্থাৎ শোষকদের জন্য গণতন্ত্র থাকবে না। 2, গণতন্ত্রের এমন সংজ্ঞা প্রচলিত সংজ্ঞার ব্যতিক্রম, যা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি, বাংলাদেশের নিজস্ব গণতন্ত্র, বাংলাদেশের নিজস্ব সমাজতন্ত্রের মতো গণতন্ত্র, যা স্বাভাবিক ও বাস্তবায়ন ছিল। কিন্তু বঙ্গবন্ধুর জীবন দশায় প্রচেষ্টা জারি থাকা সত্ত্বেও এমন গণতন্ত্র দৃশ্যমান হয়নি। পাকিস্তানি আমলের প্রশাসন কাঠামো ও ব্যবস্থাকে টিকিয়ে রেখে এমন গণতন্ত্র পাওয়া সম্ভব ছিল না। ফিদেল কাস্ট্রো এই ব্যাপারে শব্দভাবে উচ্চারণ করেছিলেন। সেই জন্য বাকশাল করে বঙ্গবন্ধু শোষিতের গণতন্ত্র করতে চেয়েছিলেন, কিন্তু তা তো যে নদী পথে খেলা। অবশ্য পদ্ধতি হিসেবে বাকশাল অগণতান্ত্রিক ছিল, সে কথা বঙ্গবন্ধু নিজেও স্বীকার করেছিলেন এবং বলেছিলেন অনেক। এটাও বলেছিলেন যে পদ্ধতিটি সাময়িক। বঙ্গবন্ধুকে হত্যার পর 75 থেকে 90 পর্যন্ত বাংলাদেশে অবৈধ সামরিক স্বৈরাচার মুক্তিযুদ্ধের বাংলাদেশ উদ্ধার করে দিয়েছিল। চলেছিল পাকিস্তানিকরণ ও রাজাকারায়ন প্রক্রিয়া, যা বিস্তৃত হয়েছিল 91 থেকে 96 এবং 2001 থেকে 6 পর্যন্ত, যদিও তা ছিল নির্বাচিত। 90-এর গণ অভ্যুত্থান ও 3 জোটের রূপরেখা সত্ত্বেও বাংলাদেশ গণতন্ত্র আস্বাদন করেছে বলে মনে হয় না।
গণতন্ত্রের নামে যা দৃশ্যমান তাকে ডেমোক্রেসি না বলে বলা উচিত ডেমোস্ক্লেরোসিস, যা ডেমোক্রেসি যোগ স্ক্লেরোসিস। স্ক্লেরোসিস একটি রোগের নাম যাতে শরীরের ধমনী শীর্ণ হয়ে যায়, রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না, ফলে মানুষ নির্জীব হয়ে যায়, সচল সক্রিয় থাকতে পারে না। বাংলাদেশের গণতন্ত্রের দশা তো এমনই। গণতন্ত্রের প্রতি ঐকান্তিক অঙ্গীকার নিয়ে বাংলাদেশের জন্ম হয়েছিল। ৭২-এর সংবিধান দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রার শুভ সূচনাও হয়েছিল। অভিযাত্রা শেষ করার আগে গণতন্ত্র পথা, গণতন্ত্র তো এখন মায়ামৃত দেখা যায়। শুধু বন্ধনী এবার ধর্ম নিরপেক্ষতা নিয়ে কথা বলতে হবে। গোড়া একটি কথা বলি, যে কথাটি আমাদের মাননীয় সাংসদ ফজলুল হোসেন বাদশা উল্লেখ করেছেন। সংসদে বঙ্গবন্ধু নিয়ে আলোচনা হয়েছে কয়েকদিন, খুব ভালো লাগলো দেখে। যদিও আলোচনার অধিকাংশই বায়বীয় তত্ত্ব ভিত্তিক ছিল, তবে একদিন বঙ্গবন্ধু চার মূলনীতির টেপ বাজানো হয়েছে। তো দেখা গেল চার মূলনীতির মধ্যে ধর্ম নিরপেক্ষতা, তখন কেউ প্রতিবাদ করে, একমাত্র মাননীয় সাংসদ ফজলুল হোসেন বাদশা প্রতিবাদ করেছিলেন পত্রিকায় লিখে। আমাদের মতো ক্ষুদ্র মানুষরা সংসদে যাওয়া সম্ভব না। তো মাননীয় স্পিকারকে বলা হয়েছিল ব্যাখ্যার জন্য। স্পিকার একটি কথা বলে দায় সেরেছেন যে এটা বেতার থেকে নিয়েছে। বেতারে এটা হয়েছে, বেতারকে আমি জিজ্ঞাসা করছি, তারা কোনো শব্দ করে দিতে পারেনি। বিএনপি জামাত আমলে এই ভাষণটি সম্পাদনা করে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়েছে। তো বেতারের তো দায়িত্ববোধ নয়, কোন সরকারি প্রতিষ্ঠানের দেশের প্রতি জনগণের প্রতি কোন দায়িত্ববোধ আছে এমন কোন প্রমাণ আমি পাইনি, এবং সেটা সরকারের জন্য। তার মাথায় পাথর মাথায় ধরে, তার মাথা ঠিক না সারা শরীর। তো সেটাই তারা চালিয়ে দিয়েছেন। আর সংসদে যারা কাজ করেন তাদেরও দায়িত্ববোধ নয়, তার সময় মনে। এখন কথা হলো যে আমি একটু আগে যেটা বলেছি যে বঙ্গবন্ধুর কথা মুছে দেওয়ার অধিকার কে কাকে দিয়েছে, কে কাকে দিয়েছে, এবং এই ঘটনায় যে পরিমাণ সরকারি প্রতিক্রিয়া হওয়ার দরকার ছিল সরকার তা দেখায়। কারণ বঙ্গবন্ধু মোটেই গুরুত্ব দেয় না, এটা রাজনৈতিক পুঁজি, সঙ্গী শিবিরের পুঁজি। বঙ্গবন্ধু অতটা প্রয়োজনীয় নয় এখন যারা ক্ষমতা আছেন তাদের। সংবিধানের 12 ধারার শিরোনামে বেশ কৌতূহল বিপদ ছিল শিরোনামটি ধর্ম নিরপেক্ষতা। এটা নতুন সংবিধান 2000 সালে, ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। এই ধারায় ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য 4টি নির্দেশ করা আছে, খুব চমৎকার, খুব খেয়াল করে শুনবেন। ক, সর্বপ্রকার সাম্প্রদায়িকতা। খ, রাষ্ট্র কর্তৃক কোন ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান। গ, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার। ঘ, কোন বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য ও তাহার উপর নিপীড়ন বিলোপ করা। এটা 12 নম্বর। চমৎকার। 72-এর সংবিধানে 38 ধারায় বঙ্গবন্ধু ধর্মভিত্তিক প্রতিষ্ঠান নিষিদ্ধ করেছিলেন। জিয়াউর রহমান 12 ধারায় ধর্ম নিরপেক্ষতা তুলে দিয়ে প্রতিস্থাপন করেছেন মহান আল্লাহর প্রতি বিশ্বাস, এবং সংবিধানের শুরুতে যোগ করেছিলেন বিসমিল্লাহ। অন্যদিকে 38 ধারা বিলোপ করে ধর্মভিত্তিক দলগুলোর পুনরুত্থানের সুযোগ করে দিয়েছিলেন একটি নির্বাহী নির্দেশন। অর্থাৎ তিনি সংবিধান ও রাজনীতির ইসলামীকরণ প্রক্রিয়ার সূচনা করেন, যা তুঙ্গে নিয়ে যান 8ম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয় ধর্ম। জিয়া এবং এরশাদ দুজনই অবৈধ সামরিক স্বৈর শাসক। এমন শাসকের ধর্ম নির্ভরতা লক্ষণে এই বিষয়ে আমি বিস্তারিত দেশে বিদেশে ইংরেজি বাংলায় লিখেছি কেন তারা এত ধর্ম নির্ভর হয়েছে। এখন 38 ধারা এখন লেখা আছে আপোষমূলক ভাষা,
যেটা জিয়াউর রহমান থেকে শুরু হয়েছিল, বর্তমান সরকার তাই লিখে দিয়েছে, জনশৃঙ্খলা ও নৈতিকতার স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধা নিষেধ সাপেক্ষে সমিতি বা সংঘ গঠন করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে। এই ধারার ভাষা বলে যায়, কেন প্রগতিশীলদের দাবি সত্ত্বেও জামাত নিষিদ্ধ হয় না? সরকার কি করে বলবে? সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাবে, কাজে জামাতকে নিষিদ্ধ করছেন। বর্তমানে ধর্ম নিরপেক্ষতা দারুণ ভাবে প্রশ্নবিদ্ধ, কারণ রাষ্ট্রধর্ম ধর্ম নিরপেক্ষতা সংবিধানে থাকায় সংবিধান জগার 15তম সংশোধনীতে 4 রাষ্ট্র মূলনীতি ফিরিয়ে আনা হলো, আবার এরশাদের মহান দান রাষ্ট্রধর্মকেও দেখানো। তাহলে একই সংবিধানে যদি রাষ্ট্রধর্ম থাকে আবার ধর্ম নিরপেক্ষতা থাকে, তাহলে আমি কি বুঝবো? তেলে জলে মেলানো ব্যর্থ প্রয়াস। 2 ক ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের রাষ্ট্র ধর্ম ইসলাম, তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবে। কোন বিশেষ ধর্মকে বিশেষ মর্যাদা দিলে অন্য ধর্মের নাগরিক দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়, যা বঙ্গবন্ধু ও সংবিধানের পরিপন্থী এবং তার রাষ্ট্রের ধর্মীয় ভিত্তি ও রাজনৈতিক ধর্মীয় পদ নির্দেশ করে। উল্লেখ্য, রাষ্ট্রধর্ম শব্দবন্ধটি অশুদ্ধ। রাষ্ট্রধর্ম শব্দবন্ধটি অশুদ্ধ। রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা, বিমূর্ত যা কিছু তার ধর্ম থাকতে পারে। যদি করতে হয় তাহলে হবে রাষ্ট্রীয় ধর্ম, ইংরেজিতে রিলিজিয়ন অফ স্টেট, নট স্টেট রিলিজিয়ন। ইংরেজি বাংলা দুটোই ভুল। যা হোক, তথাকথিত রাষ্ট্রধর্ম আমার কাছে 5টি কারণে প্রশ্নবিদ্ধ। 1, সংবিধানের 12 খ, সংবিধানের 12 খ ধারার পরিপন্থী, যেখানে কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্রের মর্যাদা নিষেধ করা হয়েছে, কিন্তু সরকার তো নিয়ে সংবিধান লঙ্ঘন করেছে। এটা যদি কোনো ব্রিজ মামলা হয় সরকার হেরে যাবে, আমি নিশ্চিত। কিন্তু সেই সাহস বাংলাদেশে কোনো আইনজীবী না। আমি আইনজীবী হলে করতাম, সে সাহস আমার আছে। 2, বঙ্গবন্ধুর 10 জানুয়ারি 72-এর ভাষণের সঙ্গে সাংঘর্ষিক, কারণ তিনি তো বলেছিলেন রাষ্ট্র কোনো ধর্মের ভিত্তিক হবে না। রাষ্ট্রধর্ম থাকলে রাষ্ট্র অবধারিত ভাবে ধর্ম ভিত্তিক হয়ে যায়। 3, বিধানটি বঙ্গবন্ধুর নীতি আদর্শের পরিপন্থী। 4, রাষ্ট্রধর্ম গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক, গণতন্ত্রের ধর্ম যার যার রাষ্ট্রসভা। 5, রাষ্ট্রধর্মের বিধান ইসলামে নেই, থাকলে নবীজি মদিনায় 622 থেকে 32 পর্যন্ত তা করতেন। বরং কোরআনে বলা হয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, কোরআন হাদিসের কোথাও যদি রাষ্ট্রধর্মের বিধান আপনারা খুঁজে পান, আমাকে অনুগ্রহ করে জানাবেন, আমি শিখতে চাই। আমি পাইনি, কোথাও না। এটা ইসলাম পরিপন্থী। এবার আসা যাক ধর্ম নিরপেক্ষতা নিয়ে বঙ্গবন্ধুর ধারণার কথা। 72-এর 4 নভেম্বর তিনি গণপরিষদে বললেন, ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়, বাংলার 7.5 কোটি মানুষের ধর্ম বন্ধ করার অধিকার থাকবে। আমরা আইন করে ধর্মকে বন্ধ করতে চাই না এবং করব। আমাদের শুধু আপত্তি হলো এই যে ধর্মকে কেউ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে। ধর্ম অতি পবিত্র জিনিস, পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার চলবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু 2টো বিষয়ে পরিষ্কার ছিলেন, 1, ধর্মীয় বহুত্ব ও ধর্মীয় সহিষ্ণুতা। 2, রাজনীতি বিযুক্ত ব্যক্তিগত ধর্মাচরণ অবশ্য দুটোই
বাংলাদেশে এখন চলমান, যার সঙ্গে আওয়ামী লীগের সংসদ দৃশ্যমান বাস্তবতা। তবে মনে হয় পশ্চিমের বিভ্রান্তিক শব্দ সেকুলারিজম ব্যবহার না করে সরাসরি ধর্মীয় সহিষ্ণুতা ব্যবহার করা উচিত ছিল। বঙ্গবন্ধু তা বুঝিয়েছিলেন এবং যা বাংলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সাযুজ্যপূর্ণ। উপরন্তু সেকুলারিজমের বাংলা ধর্মনিরপেক্ষতা নয়, সংবিধানে বাংলা ইংরেজি অসঙ্গতি প্রচুর আছে। সংবিধানের শিরোনামই ভুল, বাংলা এবং ইংরেজি নিয়ে বহুবার লিখেছি বলেছি। শুধু বন্ধনেই আর কথা বেশি বলতে চাই না, অনেকক্ষণ বলেছি। এবার একটু শেষে উপসংহারমূলক কিছু মন্তব্য করি। বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র ভাবনার মর্ম সংস তার রাষ্ট্রীয় মূলনীতিতে ভিত্তিক। চার মূলনীতির কোনটি প্রাচ্যের ঐতিহ্য নয়, যা আমরা আহরণ করেছি পাশ্চাত্য থেকে উপনিবেশবাদের সুবাদে। কিন্তু বঙ্গবন্ধু যা দেশীয়করণ, হোমোজেনাইজেশন যাকে বলে, করেছিলেন এবং যার মাধ্যমে তৃতীয় দুনিয়ার স্বীয়তা অটোনমিক প্রবক্তা হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি এই চার নীতি অনুসরণ ও বাস্তবায়নের পথ তৈরি করেছিলেন সংবিধান প্রণয়নের মাধ্যমে, যা তার অনবদ্য কীর্তি। কিন্তু সেই সংবিধান এখন ক্ষতবিক্ষত। আমরা তার দেখানো পথ হারিয়েছি। চার মূর্তি যেন হারানো দিনে হারানো সঙ্গী। শেষ করি জন সি ম্যাক্সওয়েলের কথা। তিনি বলেছেন, তিনি নেতা যিনি পথ চেনেন, সে পথ পরিক্রমা করেন এবং পথ দেখান। আমরা বঙ্গবন্ধুর দেখানো পথে আদর্শিকভাবে তো চলছি না। প্রাসঙ্গিক কবি শামসুর রহমান, আমার প্রিয় মানুষ, তার একটি পঙ্ক্তি উদ্ভব ধন্যবাদ আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আবারও ধন্যবাদ। সুধীমণ্ডলী, আমাদের আজকের এই আয়োজনের মূল আলোচক আমাদের প্রিয় স্যার সৈয়দ আনাস সাহেবের আমরা শুনলাম। আমরা আমাদের এই আয়োজনের শুরুতে আমাদের সঙ্গীত পরিবেশনের কর্মসূচি ছিল, কিন্তু আমাদের শিল্পীদের আসার বিলম্ব হয়, আমরা সেটা করতে পারিনি। আমরা আমাদের আজকের এই সবার সভাপতির সমাপনী বক্তব্যের আগে আমরা আমাদের শিল্পীদের অনুরোধ করবো তারা তাদের যে গণসংগীত পরিবেশন করবেন সেটা যেন তারা করেন। তাদেরকে মঞ্চে আহ্বান করছি। আর আমাদের অতিথিরা মঞ্চে থাকবেন, তারা সঙ্গীতের পরে আমাদের সভাপতির ভাষণের মধ্যে দিয়ে আমাদের আজকের এই আলোচনা সমাপ্ত। হ্যাঁ, লাইটটা দেন। একটা তো দরকার নেই ভাই, সমস্যা নেই।
ওরা বলতেছে এইটা বের করতে গেলে মোবাইলটা খুলে ওই জায়গাটা চার্জ হয়নি, এত অনেকক্ষণ ধরে চার্জ হচ্ছে।
মন্ডলী গান পরিবেশন করছেন আমাদের প্রিয় সংগঠন গণসাংস্কৃতিক মন্ত্রী। গণসাংস্কৃতিক মন্ত্রীর শিল্পীদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং তবলায় আছে তবলা বাজাচ্ছেন স্বপন কুমার। আমরা তাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। গান পরিবেশন করছে আমাদের প্রিয় সংগঠন গণসাংস্কৃতিক মন্ত্রী। গান পরিবেশন করছেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর তত্ত্বাবধানে পরিচালিত আমাদের প্রিয় সংগঠন গণসাংস্কৃতিক মৈত্রী। আমি আশা করবো অডিয়েন্সে যারা আছেন তাদেরকে আরেকবার হাততালি দিয়ে ধন্যবাদ জানাই। গান পরিবেশন করছেন গণসাংস্কৃতিক মৈত্রী। এটা হয় না রে। Yeah.
এই খোঁজা খোঁজা সেম পজিশন আমরা থ্যাংক ইউ সঙ্গীত আন্তর্জাতিক সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের এই আলোচনার সমাপ্তি পর্বে উপনীত হয়েছি। এখন আজকের এই আলোচনার সমাপ্তি এবং সমাপনী বক্তব্য রাখবেন আমাদের আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সংগ্রামী সভাপতি কমরেড রাশেদ খান। আজকে সভার সম্মানিত আলোচক, প্রধান আলোচক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আমার পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক কমরেড ফজলুল হোসেন বাদশা, আজকে উপস্থিত আজকে আলোচনার কমরেড গণবন্ধুগণ, আপনাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জনাব ডক্টর আমার সব চলছে মেরন ভাই অফ হয়ে গেছে মেরন ভাই নেট গেছে আমি কেন ফোন ভাই ঘোষণা করে মেরন ভাই নেটটা চলে মানে গেছে মেরন ভাই নেট গেছে বন্ধুগণ, নেটের সমস্যা হয়েছে, উনি চেষ্টা করছেন রিকানেক্ট করতে। যদি না করতে পারেন তাহলে তিনি জানিয়ে দেবেন ফোনে। একটু ধৈর্য ধরে আপনাদেরকে অপেক্ষা করবেন। চল না ফোনে কেমন আছে এই কেমন দিয়ে ফোনে লাগানো লাগিয়ে দেবে ফোনে লাগিয়ে দেবে
ভাই বিদ্যুৎ চলে গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে ফোনে ফোনে আপনি কথা বললে ফোনে আমরা নিয়ে নিতে পারবো, শুধু ছবি থাকবে না। এইবার হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আসেন তাহলে। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে। আচ্ছা, প্রথমে আমি দুঃখিত যে হঠাৎ করে ইন্টারনেটের কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমার সম্পর্কে লেগেছিল। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি জনাব রানা হোসেনকে তার সুনির্দিষ্ট পরিচিত বক্তব্যের জন্য, এবং এই বক্তব্য আজকে আমাদের সবাইকে অনুপ্রাণিত করবে এবং বঙ্গবন্ধুর সাম্প্রতিকতা সম্পর্কে জানতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি। তিনি ঠিকই বলেছেন যে আমরা কিছুটা দেখেছি, কারণ এটা এবং তিনি ঠিক বলেছেন একটা আলোচনার মধ্যে আমরা রয়েছি এবং সেখানে যদি আমাদের সেই পথ খুঁজে পাওয়া খুব মুশকিল হচ্ছে। আজকে আমরা উল্লেখযোগ্য কিন্তু যে শোষিতের গণতন্ত্রের কথা বঙ্গবন্ধু বলেছিলেন, যে সমাজতন্ত্রের কথা দূরে থাক, যে শোষিতের গণতন্ত্রের কথা বঙ্গবন্ধু বলেছিলেন, এই শোষিতের গণতন্ত্র অলৌকিক নয়। আজকে বৈষম্য চূড়ান্ত আকার এবং কালে দারিদ্র সীমা থেকে ধর্মীয় উস্কানি কোন পর্যায়ে পৌঁছেছে সেটা আমরা ইউটিউব খুলে দেখতে পাই। এটা ঠিক যে সংবিধানের মধ্যে একদিকে ধর্মনিরপেক্ষতা, একদিকে রাষ্ট্র ধর্ম ইসলাম, এটি হচ্ছে সোনার পাথর পাটি, এবং তিনি ঠিকই বলেছেন এই স্বাধীনতার বিধান রেখে অবশ্যই আমাদের দেশকে বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তা ধর্মের দিকে নিয়ে যাওয়া যায় না। এরপর থেকে গণতন্ত্র তার যে যিনি বলেছেন যেখানে সীমা প্রভাবিত হবে, যে রক্ত প্রবাহ, সেই রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেছে এবং রক্ত জমাট বাঁধলে পরে মানুষের মৃত্যু হয়, এটা আমরা জানি। সুতরাং সেই রক্ত প্রবাহ যদি আমরা তাহলে পরে আমাদের এই গণতন্ত্রের অপবিত্র বলে আমার নিজের ধারণা। আমি আমার কথা বাড়াবো না, কারণ এখানে এই কথা আপনাদের সবাই অনুধাবন করেছেন। আমি আবার বলবো, তিনি অত্যন্ত সুন্দরভাবে বলতেছেন একটা আলো আধারের মধ্যে আমরা রয়েছি। আপনার শুরুতে আলো ছিল, কিন্তু পথ পেলে 50 বছর সে আলো বা আবার নিভে গেছে, বারবার জ্বালানোর চেষ্টা করা হয়েছে। আজকে ঠিকই আমরা টানেলের দিকে আলোর রশ্মি দেখছি, উন্নয়নের পথে আমরা অগ্রসর হয়েছি, এগিয়ে গেছি, কিন্তু সেই উন্নয়ন আমাদের চার বন্ধুটিকে কতখানি ধারণ করে এ বিষয়ে আমাদের যারা প্রয়োজন বোঝা প্রয়োজন। আমি আমার কথা না বানিয়ে আমি আমাদের এখানে সকলকে আন্তরিক ধন্যবাদ আজকে সবাইকে ছুটি যদি এখন বাংলাদেশ ধন্যবাদ ভাই, কাটলাম।